আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? এখন আমরা চলে আসলাম যমুনা সেতু, যেটাকে আমরা বঙ্গবন্ধু সেতু বলে থাকি। আমরা এখন যমুনা সেতু টোল প্লাজার ওদিকে যাচ্ছি। মানিব্যাগের মধ্যে টাকাটা রয়েছে কিনা দেখে নিই একটু, কারণ হচ্ছে টাকাটা ওখানে দিতে হবে। মানিব্যাগের মধ্যে পকেটে নিয়েছি আর কি টাকাটা আমি, ওখানে যে যেন অনায়াসে যেন টোল প্লাজাতে গিয়ে যেন আমি দিতে পারি। কারণ ওখানে গিয়ে মানিব্যাগ থেকে আবার টাকা বের করা, প্রথমে তো আগে ট্রেন ছাড়বে, ট্রেনের শব্দ শুনলেন আপনারা। টোল যেটা বলছিলাম, টোল প্লাজার ওখানে গিয়ে গ্লাভস খুলতে হবে, গ্লাভস খুলে টাকা বের করতে হবে, বের করে আবার দিতে হবে। টোল প্লাজার ওখানে গিয়ে আমাদের এই কাজটা করা উচিত নয়, কারণ ওখানে অনেক গাড়ি পিছনে হয়তো বা দাঁড়ায় থাকতে পারে। দেখা গেল যে আমার জন্য তারা প্রবলেম ফেস করতেছে। তো আমি এই জিনিসটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি আগে থেকেই, অর্থাৎ ব্রিজে ওঠার আগে বা টোল প্লাজার ওখানে যাওয়ার আগেই আমি মানিব্যাগ থেকে প্রয়োজনীয় পরিমাণ টাকা বের করে নিই, বের করে একটা পকেটে রাখি, যেন হাত দিলে, অর্থাৎ গ্লাস অবস্থায়, গ্লাস হাতে থাকা অবস্থায় হাত দিয়ে আমি যেন ওটা যেন অনায়াসে বের করতে পারি। আমি সেভাবে টাকাটা আলাদা করে নিই। এটা আসলে আমাদের সচেতনতার একটা অংশ বলা চলে। তো আমরা এখন যমুনা সেতুর আগে যে গোল চত্বরটা আছে ওটা ক্রস করে এখন টোল প্লাজার দিকে এগোচ্ছি। আমাদের সামনে টোল প্লাজা। যাব করে পদ্মা সেতুতে আমার এই ডেমনটা নিয়ে যাওয়া হয় নাই, আমার এক্সেসার নিয়ে যাওয়া হয় নাই। শেষ পর্যন্ত তো ওখানে বাইক ব্রিজে ওঠা বন্ধ করে দিয়েছে প্রশাসন। তো আমরা সেই শুরু থেকে যমুনা সেতু রয়েছে আমাদের উত্তরবঙ্গের দ্বার প্রান্তে, উত্তরবঙ্গে ঢোকার জন্য। এখানে আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি, সঠিক তথ্য নাও হইতে পারে, এই ব্রিজের উপরে কখনো অ্যাক্সিডেন্ট হয় না আলহামদুলিল্লাহ, এবং কর্তৃপক্ষ কখনো এটা বন্ধও করে নাই বাইক ওঠা। আমরা টোল প্লাজাতে চলে এসেছি, এখন টোল দিব আমরা এখানে। টোল দেওয়া শেষ, এখন রিসিপ্টটা বুঝে নেব। রিসিপ্টটা নিয়ে আমরা চলে যাব। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য রিসিপ্ট। এখন আমরা মেইন সেতুর উপরে যাচ্ছি। স্বপ্নের পদ্মা সেতু, একসময় এটা ছিল স্বপ্নের যমুনা সেতু বা স্বপ্নের বঙ্গবন্ধু সেতু। সামনে আমাদের আমি উঠে যাচ্ছি আমাদের উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের বঙ্গবন্ধু সেতু, যে বঙ্গবন্ধু সেতু হয়তো না হইলে আমাদের উত্তরবঙ্গের লোকজন আরো অনেক, মনে হয় বলতে কি, আমাদের উত্তরবঙ্গের লোকজন অনেক পিছিয়ে থাকতো। কারণ হচ্ছে আমরা নিজেরা দেখেছি। আচ্ছা, আগে সৌন্দর্যটা নিয়ে আমরা, অসাধারণ লাগতেছে ভিউটা। এইরকম পড়ন্ত বিকেলে ভিউটা আসলে যমুনা ব্রিজের অসাধারণ। খুবই সুন্দর লাগছে। আচ্ছা, যে কথাটা বলছিলাম, আমার কথা শোনেন আর যমুনা সেতুর ভিউটা একটু এনজয় করার চেষ্টা করেন। আমাদের বাসা হচ্ছে একটা বাজারের উপরে, বাজারে প্রচুর কাঁচা তরকারি এগুলো পাইকারি বেচা কেনা হয়। তো কিছু লোক ছিল মধ্যস্বত্বভোগী অ্যাকচুয়ালি, তারা আমাদের ওখান থেকে কাঁচা সবজি, মরিচ, পেঁয়াজ, আলু, পটল, বেগুন, ঝিঙা, বরবটি সবকিছু কিনে নিয়ে ঢাকার কারওয়ান বাজারে গিয়ে বিক্রি করতো। তো আমরা এরকমও দেখেছি, আমরা বলতে আমি নিজের চোখে দেখেছি, যেটা বাস্তব প্রমাণ আমি, সেটা হচ্ছে যে তারা নিয়ে আসতো ঢাকায় নিয়ে যাওয়ার জন্য, নিয়ে এসে ফেরিতে জ্যাম হইতো, বাসে জ্যাম হইতো, তখন তারা যাইতে পারতো না। একদিন দুদিন এই কাঁচা সবজি নিয়ে এই পাশে আটকে থাকতো, এবং সেই সবজিগুলো পচে নষ্ট হয়ে যেত, এবং তারা বাড়িতে ফিরে গিয়ে মাটিতে গড়াগড়ি দিত। কারণ তাদের যে সম্বল, হয়তো দেখা যায় সুদের উপরে টাকা নিয়ে অথবা ধারে টাকা নিয়ে সে সবজিগুলো কিনেছে যে আশায়,
ঢাকায় এসে বিক্রি করে কিছু লাভ হবে তাদের, কিন্তু সেগুলো পচে নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেত। এরকম অনেক দেখেছি, কিন্তু এই যমুনা সেতু হওয়ার পরে থেকে এই জিনিসটা আমরা কখনো আর দেখিনি। এটা আসলেই আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য একটা আশীর্বাদ বলা চলে। তো এখন একটু যমুনা সেতুতে গাড়ি কম। একটা বিষয় আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যে যমুনা সেতুতে এসে বা কোনো বড় কোনো সেতুতে যখন গাড়ি কম থাকে, আবার কিছু ঢাকায় ফ্লাইওভারগুলোতে যেটা দেখা যায়, যেটা হরহামেশাই দুর্ঘটনার কারণ হয়ে থাকে, যে ফাঁকা ফ্লাইওভার অথবা ফাঁকা সেতুতে উড়াধুরা বাইক টানে। কেন রে ভাই, সেতুর উপরে এসেই কেন বেশি উড়াধুরা টানতে হবে? হ্যাঁ, ফাঁকা পাইলাম, আমার জরুরি প্রয়োজন থাকতে পারে, জরুরি প্রয়োজনে আমি জোরে যেতে পারি, কিন্তু আমার কোনো জরুরি প্রয়োজন নেই, কিছু নেই, অথচ আমি উড়াধুরা বাইক টেনে চলে যাচ্ছি কেন? তো আস্তে আস্তে যাই। এটা হচ্ছে ডান পাশের ভিউটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাম পাশের ভিউ। উপরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই পাশে স্প্যান বসতেছে, অর্থাৎ এই পাশে হবে হলো আপনারা জানেন যে এই পাশটা দিয়ে আমাদের রেল সেতু রয়েছে, এই ব্রিজের এখানেই, এই যে এই পাশে, এই দেয়ালের এই পাশে, দেয়ালের এই পাশে হলো রেল সেতু। কিন্তু এক পাশে হওয়ার কারণে, ইঞ্জিনিয়ারিং ফল্টের কারণে এক পাশে যখন রেল যায়, ট্রেন যায়, সেই কারণে এই ব্রিজটার অনেক ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যেই। তো সেই জন্য এখান থেকে রেল সেতুটা আবার নতুন করে শুধুমাত্র রেল সেতু হচ্ছে ওই পাশ দিয়ে, এবং একটা থাম ওখানে বসানো হয়ে গেছে অলরেডি, আমি অবশ্যই নিউজে দেখলাম, ওই যে ওইটা হয়তো সেটা, ওই যে ওইটা। তো আলাদা করে ট্রেনের জন্য ট্রেন সেতু অথবা রেল সেতু হচ্ছে, তখন এই পাশ দিয়ে এই ব্রিজ, সরি, এই দেয়ালের এই পাশ দিয়ে যে দেয়ালের এই পাশ দিয়ে যে এই যে এটা যে রেল সেতুটা ছিল, সেটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে ওইটা দিয়ে তখন রেল যাতায়াত করবে। তো এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট, জানি না এটা কিভাবে কম্পেনসেট করলো গভর্নমেন্ট। হয়তো ইঞ্জিনিয়ারিং যে কোম্পানিটা ছিল, যারা ডিজাইন করেছিল, তাদের কাছ থেকে হয়তো কোনো ক্ষতিপূরণ সরকার পেয়েছে, পাওয়ারই কথা, কারণ এই ব্রিজগুলো যে মেগা প্রজেক্টগুলো রয়েছে, এগুলো আন্তর্জাতিক চুক্তি অনুসারে হয়। যে ডিজাইনার আছে, সে যদি কোনো ফল্ট করে, ডিজাইনগত ফল্ট হয়, তাহলে পরবর্তীতে তাকে এটার জন্য কম্পেনসেট করতে হবে। তো আমরা কথা বলতে বলতে মোটামুটি যমুনা সেতুর শেষেই চলে এসেছি, প্রায় শেষ প্রান্তে। আমি যমুনা ব্রিজে এর আগে এইভাবে কখনো ভিডিও করি নাই, আজকে প্রথম ভিডিও করলাম। আর আমি বাইক চালাতে চালাতে যে ব্লগিংগুলো হয়, এই ব্লগগুলো আমার কেমন যেন অতটা আমি কমফোর্ট ফিল করি না, সেই জন্য আমি সাধারণত করি না এগুলো। আমি সাধারণত কোনো ট্যুরিং স্পটে বাইক নিয়ে যাই, অবশ্যই ট্যুরিং স্পটে যাওয়ার পরে সেই ট্যুরিং স্পটের যে ভিউগুলো আছে সেগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করি আপনাদের জন্য। তো আজকে কি যেন মনে হলো যে আমি একটু এটা করি, একদম যে ভালো লাগে না তা না, কমফোর্ট ফিল করি না, হয়তো করতে করতে অভ্যাস হয়ে যাবে আমার। তবে একটা বিষয় আমি খেয়াল করেছি, আমার প্রথম দিকে যেটা হতো, আমি দুইটা একটা করেছিলাম এরকম, যে হেলমেটে অথবা মোবাইলে ক্যামেরা লাগানোর পরে ক্যামেরা মাথার টোটাল কনসেন্ট্রেশনটা ক্যামেরার দিকে যাচ্ছে, যে ভিডিও হচ্ছে কিনা সেটা একটা বিষয়, কি কি কথা বলতে হবে, কোন টপিকে কথা বলবি, এগুলোর দিকে কনসেন্ট্রেশন যাওয়ার কারণে অনেক সময় পিছনে লুকিং গ্লাসে তাকাতে ভুলে যায়। তো তাকাতে ভুলে যায় সেটা ঠিক আছে, কিন্তু আমাদের তো ওইটা ফোকাস করলে হবে না। এটা রেল সেতু সাইডে গেছে, যাই হোক। তো আমাদের কথা বলার চাইতে ভিডিও হচ্ছে কিনা সেটা চাইতে আমাদের জীবনের সেফটিটা হচ্ছে আগে দরকার। আমাদের সময় সময় মানে সময় মতো লুকিং গ্লাসে তাকাতে হবে, সামনে থেকে কোন গাড়ি আছে সেটা খেয়াল করতে হবে, আশেপাশের যে আদার স্টেক হোল্ডার, আলাদা ছোট বড় যে গাড়িগুলো রাস্তায় উঠবে সেগুলো দিয়ে খেয়াল করতে হবে। আমরা যেন ভিডিও করার সময় শুধুমাত্র আমাদের ক্যামেরা, কথা এইদিকে মনোযোগ না দিই, এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে যমুনা সেতু থেকে আমরা নেমে আসলাম। এখন সেতু পরবর্তী যে সামনে যে গোল চত্বর আছে সেটা ক্রস করবো, ক্রস করে সামনে কিছু চায়ের দোকান আছে, যমুনা সেতু পূর্ব যে জায়গাটা, ওখানে গিয়ে আমরা একটু চা খাবো। আর আমাদের একটা গ্রুপ রয়েছে, গোবিন্দগঞ্জ বাইক রাইডার্স GBR, কিছু ছবি ওখানে পোস্ট করব। সামনে থেমে ইনশাল্লাহ চা খাওয়ার পরে আবার কথা শুরু হবে। সামনে আমাদের 4 লেনের রাস্তা রয়েছে,
ওখানে গিয়ে একটু 4 লেনের কিছু হয়তো দেখানোর চেষ্টা করব। ওদিকে আর কথা বলবো না, কারণ আমার এমনিতেই দেরি হয়ে গেছে, আমাকে একটু বাইক টেনে যেতে হবে। সেই জন্য ওদিকে গিয়ে হয়তো কথা বলবো না, কিছু ভিডিও ধারণ করে আমি ক্যামেরাটা ব্যাগে ঢুকিয়ে ফেলবো অথবা বন্ধ করে ফেলবো। গোলচত্রে আমরা চলে এসেছি, গোলচত্রে ঘুরতেছি। সামনে গিয়ে ডান পাশে আমরা একটু থামবো, থেমে চা খাবো, কারণ সকালবেলা গোসল দিয়ে বের হবো, এটা আমার মানে তাড়াহুড়োর কারণে হয় নাই। গোসল দেওয়া হয়নি, একটু মাথা ব্যথা করছে। চা খেলে একটু ভালো লাগবে, একটু রেস্ট নেবো বটে। যেহেতু সামনে গিয়ে থামবো, ওভারটেক না করি। এই যে একটা বিষয়, আমরা ডানে যাই আর বামে যাই, দেখা যায় অল্প একটু আগে গিয়ে আমি ডানে বা বামে ঢুকবো, কিন্তু সামনে কোনো গাড়ি থাকলে আমি ওভারটেক করতেছি। এটা কিন্তু করার দরকার নেই, একটা গাড়ির পিছে পিছে যাই, পিছে পিছে গিয়ে আমি ডানে থামি বা বামে থামি, আমি এক জায়গায় থেমে যাই। কিন্তু সামনে দিয়ে গিয়ে ওভারটেক করে আবার তারই সামনে দিয়ে বামে চাপা বা ডানে চাপা, জিনিসটা আমার কাছে কেমন যেন অড লাগে। তো আমি অলরেডি ইন্ডিকেটর দিয়ে দিয়েছি, আমি ডান পাশে যাব, কারণ ডান পাশে একটু ছায়া আছে এবং ওখানে একটা দোকানের চা আমার খুব ভালো লাগে। লুকিং গ্লাসটা ভালোভাবে দেখে নিই, দেখলাম, ডান পাশে চাপে গেলাম, বাইকটা এখানে সাইড করব, সাইড করে একটু চা খাবো। আমি চা খেয়ে দেন আবার রওনা দেবো। চাটা খাই, চাটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নেব, রেস্ট নিয়ে দেন রওনা দেব। এই দোকানে চাটা বেশ ভালো লাগে, এত হালকা পাতলা। এখানে একটা দেশি কলা পাওয়া যায়, দেশি কলাটা বেশ মিষ্টি, এখানকার অনেক মিষ্টি এখানকার দেশি কলাটা। আমি এখানে আসলে দেশি কলা আর চাই সাধারণত খাই, ঢাকায় যাওয়া বা আসার সময়। তো ইনশাল্লাহ পথে দেখা হচ্ছে। তো চা খাওয়া শেষ করলাম, শেষ করে বের হলাম। এখন আবারও ঢাকার দিকে যাচ্ছি। হয়তো ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করব না, কারণ হচ্ছে ক্যামেরাতে চার্জ দিব, এই চার্জ দেওয়ার কথাটা খেয়াল ছিল না আমার, সেই জন্য হয়তো ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করা সম্ভব হবে না। তারপর যতক্ষণ করা যায় আর কি। যমুনা সেতু পার হয়ে চলে আসছি অলরেডি। এখন সামনে এলেঙ্গা, এখানে পার হলে আমরা 4 লেনের রাস্তায় উঠে যাব।
তো আমরা 4 লেনের রাস্তায় উঠে গেলাম। এখন অনায়াসে অনেক ইজিলি ভাবে তুলনামূলক সেফটির সাথে রাইড করা যাবে। কারণ হচ্ছে 2 লেনের রাস্তায় যেভাবে রাইড করতে হয় বা যেভাবে রাইড ইজিলি করা যায় না, 4 লেনের রাস্তায় তার চেয়ে অনেক সহজে রাইড করা যায়। তারপর আমাদের সাবধান থাকতে হবে, কারণ হচ্ছে 4 লেনের রাস্তাগুলোতে সাধারণত গাড়ি ডান পাশ বাম পাশ দিয়ে যখন তখন এদিক ওদিক দিয়ে ঢুকে দেয়। সো এই জন্য আমাদের এই জায়গাটাতে একটু বেশি সাবধান থাকতে হবে। তবে তুলনামূলক 2 লেনের রাস্তার চাইতে 4 লেনের রাস্তাটাতে একটু রিস্ক কম। কারণ হচ্ছে 4 লেনে স্পেস অনেক থাকে। তো মনে করেন যদি আপনি বামে থাকেন তাহলে একটা গাড়ি চাইলেই ডান দিক দিয়ে পার হয়ে যেতে পারতেছে, এবং সামনে থেকে আপনাকে কেউ সামনে থেকে কোনো গাড়ি আপনার আসতেছে না। এই একটা প্লাস পয়েন্ট রয়েছে। তো সেজন্য ইনশাল্লাহ আমাদের উত্তরবঙ্গের 4 লেনের রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে আশা করছি এই রোডের দুর্ঘটনার হার অনেকটাই কমে যাবে, এবং আমরা বিশেষ করে বাইকাররা অনেক ভালোভাবে এবং ইজিলি বাইক রাইড করতে পারবো। এবং ঢাকা থেকে উত্তরবঙ্গে রংপুরের দিকে ঢোকার সময় আমাদের সময় অনেক কম লাগবে এবং অনায়াসে আমরা যেতে পারবো। এবং এটুকু আশা রাখি, আমি যেহেতু বাইক নিয়ে সবসময় চলাচল করি, সো আমি ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা পাবো আশা করছি। সময়ও বাঁচবে, রিস্ক কমবে, সব দিক থেকে একটা প্লাস পয়েন্ট থাকবে। আর 4 লেন হোক আর 2 লেন হোক, রাস্তায় চলার সময় আমি একটা জিনিস একটু খেয়াল রাখি। অনেক সময় ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক বা আমাদের বাইকের ভাইয়েরা হোক, তারা একটা কাজ করে যে আমি ওই জায়গাটাতে যাব বা আমি ওই চিপাটাতে ঢুকবো, আমি ঢুকলেই কেউ আমাকে আমার আশেপাশের গাড়ি আমাকে সাইড দিয়ে দেবে। এই ব্যাপারটা আমি কখনোই মাথায় রাখি না। আমি মাথায় রাখি যে সে আমাকে সাইড দেবে না, সে আমাকে জায়গা দেবে না, সো আমাকে সেভাবেই যেতে হবে। আমি এই জিনিসটা মাথায় কখনোই রাখি না যে আমি গেলেই আমাকে সাইড দেবে। এবং আমার মনে হয় এই যে একটা কনফিডেন্স যে আমি যাব ওখানে গেলে আমাকে সাইড দেবে, এই ব্যাপারটা আমাদের মাথায় কখনোই নিয়ে আসা উচিত না। কারণ হচ্ছে আমরা কতক্ষণ বাইক চালাই, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বা তারও বেশি, কিন্তু যারা ট্রাক চালায় বা বাস চালায় তারা সেই সারা জীবন ড্রাইভিং করতেছে আর ঘন্টার পর ঘন্টা তারা স্টিয়ারিংয়ে বসে থাকছে। তাদের মেজাজটা একটু বেশি খারাপ হয়ে যায় হয়তো, আমার মনে হয় আর কি। সেজন্য তাদের কাছ থেকে আমি সুবিধা নেবো এটা আশা করি না। আমি তাদেরকে সুবিধা দিই এবং নিজে যতটুকু সম্ভব সেফে থাকার চেষ্টা করি। তো আপনারাও সবসময় চেষ্টা করবেন যে আমি ওখানে যাব, গেলে আমাকে সাইড দেবে, এই চিন্তা ভাবনাটা একটু বাদ দেওয়ার চেষ্টা করবেন। আশা করছি কিছুটা হলেও সেফটি বাড়বে এতে। শুধু তাই নয়, রাস্তা দিয়ে চলার সময় আশেপাশ থেকে যে ছোট গাড়ি বা আশেপাশের সাইড রাস্তা থেকে যে গাড়িগুলো ওঠে, এগুলোর দিকে আসলে একটু বেশি খেয়াল রাখা উচিত। কারণ সে রাস্তায় উঠেই ব্রেক করবে এমনটা আমরা কখনোই মনে করব না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago.